বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো আশা করি ভালো আছো, নিরাপদেই আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সরকারি নির্দেশনায় ও কলেজ কর্তৃপক্ষের আন্তরিক চেষ্টায় আজকে আমরা অনলাইন ক্লাসে হাজির হতে পেরেছি। যুক্তিবিদ্যার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় নিয়ে খালেদা আক্তার। আমাদের আজকের আলোচ্য বিষয় 7ম অধ্যায়ের শ্রেণীকরণ। পাঠ শেষে আমরা জানতে পারব শ্রেণীকরণের ধারণা, শ্রেণীকরণের প্রকারভেদ, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণীকরণের তুলনা। শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি শ্রেণীকরণের ধারণা। শ্রেণীকরণের ইংরেজি প্রতিশব্দ ক্লাসিফিকেশন। শ্রেণীকরণের ইংরেজি প্রতিশব্দ ক্লাসিফিকেশন। শ্রেণীকরণ আরোহ অনুমানের একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি, আমরা আগেই পড়ে এসেছি, অনুমান দুই রকম। শিক্ষার্থীরা, আমরা জানি অনুমান দুই রকম, তবু তোমাদের মনে করিয়ে দিতে চাই অনুমান দুই রকম, অবরোহ অনুমান, আরোহ অনুমান। আর আমাদের শ্রেণীকরণটি আরোহ অনুমানের একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তিবিজ্ঞান আরো বলেন, শ্রেণীকরণ জ্ঞানের ক্ষেত্রে অপরিহার্য ও অত্যাবশ্যক, এবং শ্রেণীকরণ হচ্ছে একটি মানসিক পরখ বা মানসিক প্রক্রিয়া। শিক্ষার্থীরা, প্রাথমিক ধারণায় আমরা জানলাম শ্রেণীকরণ একটি মানসিক পরখ বা মানসিক প্রক্রিয়া, যেটি আরোহ অনুমানের একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চলে যাচ্ছি শ্রেণীকরণের সংজ্ঞায়। শ্রেণীকরণ কাকে বলে? শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তোমরা। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রাকৃতিক বা পদার্থিক জগতের বস্তু বা ঘটনাবলীকে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে বিন্যস্ত বা সজ্জিত করার মানসিক প্রক্রিয়াকে শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশন বলা হয়। শিক্ষার্থীরা, ক্লাসিফিকেশনকে বা শ্রেণীকরণকে আরো ভালোভাবে, স্পষ্টভাবে, সহজভাবে বুঝতে হলে আমরা বলতে পারি, নিম্নতর জাতি বা শ্রেণীকে উচ্চতর জাতি বা শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত, আওতাভুক্ত বা পর্যায়ভুক্ত করার নামই হলো শ্রেণীকরণ। শিক্ষার্থীরা, শ্রেণীকরণ একটি মানসিক পরখ বা প্রক্রিয়া, এবং যাকে নিম্নতর জাতি বা শ্রেণীকে উচ্চতর জাতি বা শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত, আওতাভুক্ত বা পর্যায়ভুক্ত করা হয়। শ্রেণীকরণের একটি বিশেষ কাজ রয়েছে, সেটি হচ্ছে শ্রেণীকরণ এই বৈচিত্র্যময়, রহস্যময় জগতের বস্তু ও ঘটনাসমূহে পৃথক, আলাদা ও স্বতন্ত্রভাবে মনে রাখতে বা স্মৃতিতে সংরক্ষণ করতে সাহায্য করে। শিক্ষার্থীরা, বিভিন্ন যুক্তিবিদ শ্রেণীকরণের বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন, তবে যুক্তিবিদ কার্ভেট রিড আমাদেরকে এমন একটি সংজ্ঞা দিয়েছেন যে সংজ্ঞাটির সাহায্যে আমরা শ্রেণীকরণকে সহজে এবং স্পষ্টভাবে বুঝতে পারি। কার্ভেট রিডের মতে, কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বস্তু সমূহ বা ঘটনাবলীর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ্য করে তাদের একত্রে সন্নিবেশিত করার মানসিক প্রক্রিয়াকে শ্রেণীকরণ বলা হয়। যেমন উদ্ভিদ জগতের দিকে খেয়াল করলে আমরা দেখতে পারব, কোনো উদ্ভিদের ফুল হয়, কোনো উদ্ভিদের ফুল হয় না। ফুলের উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিতে উদ্ভিদ বিজ্ঞানীরা উদ্ভিদকে সপুষ্পক এবং অপুষ্পক এই দুই শ্রেণীতে বিভক্ত করেছেন। আবার প্রাণী জগতের দিকে খেয়াল করলে আমরা দেখব, কিছু কিছু প্রাণী রয়েছে যাদের মেরুদণ্ড আছে, কিছু কিছু প্রাণী আছে যাদের মেরুদণ্ড নেই। এই যাদের মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী, এবং যাদের মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। আবার যেসব প্রাণী জলে চড়ে তাদেরকে জলচর, যেসব প্রাণী স্থলে চড়ে তাদেরকে স্থলচর, এবং যেসব প্রাণী জলে এবং স্থলে উভয় জায়গায় চড়ে তাদের উভচর
শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ জানলাম শ্রেণীকরণের প্রাথমিক ধারণা, শ্রেণীকরণের সংজ্ঞা। যুক্তিবিজ্ঞান একজন বিজ্ঞানী এবং গবেষকের মধ্যে শ্রেণীকরণের দুই ধরনের উদ্দেশ্য উল্লেখ করেছেন। যুক্তিবিজ্ঞান একজন বিজ্ঞানী এবং গবেষকের মধ্যে দুই ধরনের শ্রেণীকরণের উদ্দেশ্যের কথা উল্লেখ করেছেন। সেগুলো হচ্ছে সাধারণ উদ্দেশ্য এবং বিশেষ উদ্দেশ্য। সেগুলো হচ্ছে সাধারণ উদ্দেশ্য এবং বিশেষ উদ্দেশ্য। তাহলে সাধারণ উদ্দেশ্য কোনগুলো? সাধারণ উদ্দেশ্যকে বৈজ্ঞানিক উদ্দেশ্য বলা হয়। এখানে একজন গবেষক বা বিজ্ঞানী শ্রেণীকরণের মাধ্যমে জ্ঞান অর্জন করে থাকে। সাধারণ উদ্দেশ্যকে বৈজ্ঞানিক উদ্দেশ্য বলা হয়। এখানে একজন গবেষক বা বিজ্ঞানী শ্রেণীকরণের মাধ্যমে জ্ঞান অর্জন করে থাকে। যেমন একজন উদ্ভিদ বিজ্ঞানী যখন উদ্ভিদের শ্রেণীকরণ করেন, কোনটি সপুষ্পক যেমন গোলাপ, কোনটি অপুষ্পক যেমন শৈবাল, কোনটি এক বর্ষজীবী যেমন ধান, কোনটি বহুবর্ষজীবী যেমন কাঠ ইত্যাদি ধরনের শ্রেণীকরণের কথা বলে থাকে। তখন একজন গবেষক বা বিজ্ঞানী বা উদ্ভিদ বিজ্ঞানীর উদ্দেশ্য থাকে সাধারণ মানুষকে উদ্ভিদের প্রকৃতি, আচরণ, কার্যকারিতা এইসব সম্পর্কে সাধারণ জ্ঞান দান করা। তাহলে শিক্ষার্থীরা, সাধারণ উদ্দেশ্যের কাজ হচ্ছে সকলকে সাধারণ জ্ঞান দান করা, সকলকে সাধারণ জ্ঞান দান করা। এরপরে আমরা চলে যাচ্ছি বিশেষ উদ্দেশ্য। বিশেষ উদ্দেশ্য শ্রেণীকরণের বিশেষ উদ্দেশ্য ব্যবহারিক প্রয়োজন সিদ্ধ করা হয়। শ্রেণীকরণের বিশেষ উদ্দেশ্যে ব্যবহারিক প্রয়োজন সিদ্ধ করা হয়। এখানে ব্যবহারিক প্রয়োজন দুই রকম, ব্যক্তিগত, সমষ্টিগত। যেমন একজন লাইব্রেরিয়ান যখন বইয়ের প্রথম অক্ষর অনুযায়ী বইকে শ্রেণীকরণ করেন, তখন সেখানে একটি বিশেষ উদ্দেশ্য লক্ষ্য করা যায়। সেটি হচ্ছে লাইব্রেরিয়ানের বই বিতরণের সুবিধা এবং পাঠকের বই পাঠ করা ও ব্যবহার করার সুবিধা। কাজেই আমরা দেখতে পাচ্ছি সাধারণ উদ্দেশ্য সকলের জন্য, আর বিশেষ উদ্দেশ্য শুধু বিশেষ কারো সুবিধার জন্য প্রয়োগ করা হয়ে থাকে। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ জানলাম শ্রেণীকরণের প্রাথমিক ধারণা, শ্রেণীকরণের সংজ্ঞা। এখন চলে যাচ্ছে শ্রেণীকরণের বৈশিষ্ট্য। আমরা জানি যে কোনো জিনিসের সংজ্ঞা এবং ধারণার মধ্যেই তার বৈশিষ্ট্য নিহিত থাকে। তোমরা যদি সংজ্ঞাটি এবং ধারণাটা খেয়াল করে থাকো ভালো করে, তাহলে হয়তো বৈশিষ্ট্যগুলো নিজেরাই বের করতে পারবে। তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি বৈশিষ্ট্যগুলো আলোচনা করে দিচ্ছি। শ্রেণীকরণের বিশ্লেষণ করলে, শ্রেণীকরণকে বিশ্লেষণ করলে কতগুলি মৌলিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন শ্রেণীকরণ একটি মানসিক প্রক্রিয়া, শ্রেণীকরণ একটি বিন্যাসকরণ প্রক্রিয়া, শ্রেণীকরণ সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত, শ্রেণীকরণ এক ধরনের ব্যাখ্যাকরণ, শ্রেণীকরণ যৌক্তিক বিভাগ ও যৌক্তিক সংজ্ঞার সাথে সম্পর্কিত। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা শ্রেণীকরণ সম্পর্কে জানলাম, শ্রেণীকরণের ধারণা, শ্রেণীকরণের সংজ্ঞা, শ্রেণীকরণের বৈশিষ্ট্য। এখন আমরা শ্রেণীকরণকে আরো ভালোভাবে, স্পষ্টভাবে, সহজভাবে বোঝার জন্য যুক্তিবিদ কার্ভিড রিডের একটি মৌলিক গ্রন্থ লজিক ইন্ডাকটিভে চলে যাচ্ছি। একটি মৌলিক গ্রন্থ লজিক ইন্ডাকটিভ। এখানে যুক্তিবিদ কার্ভিড রিড একটি শ্রেণীকরণের টেবিল বা ছক উপস্থাপন করেছেন। শ্রেণীকরণের একটি টেবিল বা ছক উপস্থাপন করেছেন। শ্রেণীকরণে একটি টেবিল বা ছক উপস্থাপন করেছেন। এই ছকটিকে তিনি বলেছেন, এই ছকে বলা আছে শ্রেণীকরণ হচ্ছে কতগুলো ধাপের সমন্বয়। শ্রেণীকরণ হচ্ছে কতগুলো ধাপের সমন্বয়। সর্বোচ্চ ধাপ ছকে দেখা যায় সর্বোচ্চ, শিক্ষার্থীরা, সর্বোচ্চ ধাপ জগৎ, সর্বনিম্ন ধাপ প্রজাতি।
ছকে কার্ভেট্রিড বলেছেন, যুক্তিবিদ কার্ভেট্রিড প্রাণী জগতের শ্রেণীকরণের একটি ছক উল্লেখ করেছেন। ছকে তিনি বলেছেন যে সর্বোচ্চ ধাপ বা একক হচ্ছে জগৎ এবং সর্বনিম্ন একক হচ্ছে প্রজাতি। বৈজ্ঞানিক শ্রেণীকরণ মৌলিকভাবে 7টি ধাপ অনুসরণ করে। যুক্তিবিদ কার্ভেট্রিড বলেছেন বৈজ্ঞানিক শ্রেণীকরণ 7টি ধাপ অনুসরণ করে। কতটি ধাপ? 7টি ধাপ। জগৎ, জগৎ, পর্ব বা বিভাগ, পর্ব বা বিভাগ, শ্রেণী, শ্রেণী, বর্গ, গোত্র, ছয় গণ, 7 হচ্ছে প্রজাতি। শিক্ষার্থীরা, যুক্তিবিদ কার্ভেট্রিড তার মৌলিক গ্রন্থ লজিক ইন্ডাকটিভে শ্রেণীকরণের একটি ছক বা টেবিল উল্লেখ করেছেন, যেখানে তিনি শ্রেণীকরণকে কতগুলো ধাপের বিন্যাস বলে উল্লেখ করেছেন এবং ধাপের সর্বোচ্চ একক হচ্ছে জগৎ এবং সর্বনিম্ন একক হচ্ছে প্রজাতি। এবং তিনি বলেছেন বৈজ্ঞানিক শ্রেণীকরণ মূলত 7টি ধাপ অনুসরণ করে। যে ধাপগুলো আমরা লিখে দিয়েছিলাম, তোমরা খেয়াল করেছো, ধাপগুলো হলো জগৎ, পর্ব বা বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ শ্রেণীকরণের ধারণা, সংজ্ঞা, শ্রেণীকরণের বৈশিষ্ট্য জানার চেষ্টা করলাম। এখন আমরা চলে যাব শ্রেণীকরণের প্রকারভেদে। শ্রেণীকরণের প্রকারভেদ। শ্রেণীকরণের যে সাধারণ ও বিশেষ উদ্দেশ্য রয়েছে তার তারতম্য অনুসারে মৌলিক বিশ্লেষণে শ্রেণীকরণ প্রধানত 2 রকম। শ্রেণীকরণ প্রধানত 2 রকম। শ্রেণীকরণ প্রাকৃতিক, কৃত্রিম। শিক্ষার্থীরা, আমরা দেখেছি শ্রেণীকরণ যে সাধারণ ও বিশেষ উদ্দেশ্য রয়েছে তার তারতম্য অনুযায়ী মৌলিক বিশ্লেষণে শ্রেণীকরণ প্রধানত 2 রকম: প্রাকৃতিক শ্রেণীকরণ, কৃত্রিম শ্রেণীকরণ। অপরদিকে আমরা যদি সার্বিক বিশ্লেষণে দেখি, যুক্তিবিদরা বলেছেন সার্বিক বিশ্লেষণে শ্রেণীকরণ 3 রকম। সার্বিক বিশ্লেষণে শ্রেণীকরণ কয় রকম? 3 রকম। মৌলিক বিশ্লেষণের শ্রেণীকরণ 2 রকম আর সার্বিক বিশ্লেষণের শ্রেণীকরণ 3 রকম। শ্রেণীকরণ 3 রকম। এক্ষেত্রে এখানে প্রাকৃতিক, কৃত্রিম আর একটি হচ্ছে ক্রমিক শ্রেণীকরণ। প্রাকৃতিক, কৃত্রিম আর একটি হচ্ছে ক্রমিক শ্রেণীকরণ। প্রাকৃতিক শ্রেণীকরণকে বলা হয় ন্যাচারাল ক্লাসিফিকেশন, কৃত্রিম হচ্ছে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন আর ক্রমিক হচ্ছে ক্লাসিফিকেশন অফ সেডিস। আচ্ছা, আমরা চলে যাচ্ছি প্রাকৃতিক শ্রেণীকরণে, ন্যাচারাল ক্লাসিফিকেশন। আমরা চলে যাচ্ছি প্রাকৃতিক শ্রেণীকরণ, ন্যাচারাল ক্লাসিফিকেশনে। ন্যাচারাল ক্লাসিফিকেশন। শিক্ষার্থীরা, যে শ্রেণীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন বস্তু বা বিষয় বা ঘটনা সম্পর্কে সাধারণ জ্ঞান লাভের উদ্দেশ্যে তাদের বর্তমান, মৌলিক, গুরুত্বপূর্ণ ও অপরিহার্য
সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদের সন্নিবেশিত করা হয়, তাদেরকে বলা হয় প্রাকৃতিক শ্রেণীকরণ। আবার একটু খেয়াল করো শিক্ষার্থীরা, যে শ্রেণীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন বস্তু বা বিষয় বা ঘটনা সম্পর্কে সাধারণ জ্ঞান লাভের উদ্দেশ্যে তাদের মধ্যে বর্তমান মৌলিক, গুরুত্বপূর্ণ ও অপরিহার্য সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদেরকে একত্রিত সন্নিবেশিত করা হয় বা সজ্জিত করা হয়, সেই শ্রেণীকরণকে বলা হয় প্রাকৃতিক শ্রেণীকরণ। শিক্ষার্থীরা খেয়াল করো, প্রাকৃতিক শ্রেণীকরণে বলা হয়েছে যে বস্তু, বিষয় বা ঘটনার মধ্যে বর্তমান মৌলিক, গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য সাদৃশ্য বা বৈসাদৃশ্যের কথা উল্লেখ করা হয়েছে। আর এই ধরনের বিষয়কে বলা হবে প্রাকৃতিক শ্রেণীকরণ। যেমন উদ্ভিদ জগৎ, উদ্ভিদ জগৎ, উদ্ভিদ জগতের প্রথমে সপুষ্পক, অপুষ্পক। উদ্ভিদ জগৎকে প্রথমেই সপুষ্পক এবং অপুষ্পক এই দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তারপরে সপুষ্পক উদ্ভিদকে আবার নগ্নজীবী, আবৃতজীবী এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে। আবৃতজীবীকে আবার একবীজপত্রী, দ্বিবীজপত্রী এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে। দ্বিবীজপত্রী উদ্ভিদকে আবার বিযুক্ত দল সরিষা, যুক্ত দল ধুত্রা এবং দলবিহীন ঝাউ এই তিন ভাগে বিভক্ত করা হয়েছে। অপরদিকে অপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। শিক্ষার্থীরা, অপুষ্পক উদ্ভিদকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। মূল, কাণ্ড, পাতাবিহীন উদ্ভিদ। মূল, কাণ্ড, পাতাবিহীন উদ্ভিদ। 2 নাম্বার হচ্ছে মূলবিহীন উদ্ভিদ তবে পাতা ও কাণ্ড রয়েছে। 3 নাম্বার মূল, কাণ্ড, পাতা যুক্ত উদ্ভিদ। এই যে প্রথম ভাগ ছিল অপুষ্পক উদ্ভিদের প্রথম ভাগ ছিল মূল, কাণ্ড, পাতাবিহীন উদ্ভিদ, একে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে শৈবাল, ছত্রাক। শৈবাল, ছত্রাক এই যে শ্রেণীকরণ। অপরদিকে আমরা যদি প্রাণী জগতের দিকে দেখি, সেখানে আমরা দেখি প্রাণী জগৎকে প্রথমে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী এই দুই ভাগে ভাগ করা হয়েছে। এই ধরনের শ্রেণীকরণকে বলা হয় প্রাকৃতিক শ্রেণীকরণ। শিক্ষার্থীরা, তাহলে আমরা এতক্ষণ দেখলাম প্রাকৃতিক শ্রেণীকরণ কাকে বলে, উদাহরণ সহ আমরা সবাই বুঝতে পেরেছি, আশা করছি সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের প্রাকৃতিক শ্রেণীকরণ। শিক্ষার্থীরা, কৃত্রিম শ্রেণীকরণ, আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। আমরা এখন চলে যাচ্ছি কৃত্রিম শ্রেণীকরণে, আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। কৃত্রিম শ্রেণীকরণ। আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন যে শ্রেণীকরণ প্রক্রিয়ায় কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গুরুত্বহীন, অপ্রয়োজনীয়, অনাবশ্যক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনাসমূহকে বিন্যস্ত করা হয় তাকে বলা হয় কৃত্রিম শ্রেণীকরণ। শিক্ষার্থীরা, আমরা প্রাকৃতিক শ্রেণীকরণে খেয়াল করেছিলাম অত্যাবশ্যকীয়, গুরুত্বপূর্ণ সাদৃশ্য, বৈসাদৃশ্যের কথা উল্লেখ করা হয়েছিল। আর কৃত্রিম শ্রেণীকরণে বলা হয়েছে গুরুত্বহীন, অপ্রয়োজনীয়, অনাবশ্যক, বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সুবিন্যস্ত করার কথা উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীরা, কৃত্রিম শ্রেণীকরণ মানুষের বহন করা, এখানে কোনো বৈজ্ঞানিক নিয়ম নীতি অনুসরণ করা হয় না, ফলে একে অবৈজ্ঞানিক শ্রেণীকরণও বলা হয় বা লৌকিক শ্রেণীকরণও বলা হয়ে থাকে। যেমন একজন লাইব্রেরিয়ান যখন বইয়ের প্রথম অক্ষর দিয়ে বইগুলোকে শ্রেণীকরণ করেন, তখন তার বিশেষ সুবিধার জন্য সেগুলো করা হয়ে থাকে। আমরা দেখেছি প্রাকৃতিক শ্রেণীকরণে সবার দিকে খেয়াল রাখা হয়, সকলের উদ্দেশ্য
কে সামনে রেখে কাজ করা হয়। আর কৃত্রিম শ্রেণীকরণে শুধুমাত্র বিশেষ কারো সুবিধার জন্য, বিশেষ কারো গুরুত্বের উপর নির্ভর করে সেখানে শ্রেণীকরণ করা হয়ে থাকে। শিক্ষার্থীরা, আমরা দেখেছি মৌলিক বিশ্লেষণে শ্রেণীকরণ দুই রকম, প্রাকৃতিক ও কৃত্রিম, কিন্তু সার্বিক বিশ্লেষণে শ্রেণীকরণ তিন রকম। সেই 3 নম্বর শ্রেণীকরণটি ছিল ক্রমিক শ্রেণীকরণ। আমরা এখন চলে যাচ্ছি ক্রমিক শ্রেণীকরণে। শিক্ষার্থীরা, সার্বিক বিশ্লেষণে শ্রেণীকরণ ছিল 3 রকম, প্রাকৃতিক, কৃত্রিম, আর একটি হচ্ছে ক্রমিক শ্রেণীকরণ, ক্লাসিফিকেশন বাই সিরিজ। ক্রমিক শ্রেণীকরণ। শিক্ষার্থীরা, সাধারণ কোনো বিষয়ের শ্রেণীকরণ করতে গেলে সে বিষয়ে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে আমরা শ্রেণীকরণ করে থাকি। যেসব বস্তু সাদৃশ্য রয়েছে তাদের এক শ্রেণীর অন্তর্ভুক্ত করি, যাদের বৈসাদৃশ্য রয়েছে তাদের এক শ্রেণীর অন্তর্ভুক্ত করে থাকি। কিন্তু যখন দেখা যায় কিছু শ্রেণীর মধ্যে একই গুণ ভিন্ন ভিন্ন ভাবে অবস্থান করছে, তখন সেই গুণের মাত্রা অনুসারে আমরা শ্রেণীকরণ করে থাকি। এই ধরনের শ্রেণীকরণকে বলা হয় ক্রমিক শ্রেণীকরণ। এই ধরনের শ্রেণীকরণকে বলা হয় ক্রমিক শ্রেণীকরণ। যেমন মানুষ, প্রাণী, গাছ, সবার মধ্যেই জীবনের উপস্থিতি আছে, কিন্তু মানুষের মধ্যে জীবন যতটা শক্তিশালীভাবে আছে অন্যান্য প্রাণীদের মধ্যে অতটা শক্তিশালীভাবে নেই। আবার উদ্ভিদের মধ্যে তার চেয়েও কম উপস্থিতি লক্ষ্য করা যায়। এই ধরনের শ্রেণীকরণকে বলা হয় ক্রমিক শ্রেণীকরণ। শিক্ষার্থীরা, তাহলে মৌলিক বিশ্লেষণে আমরা প্রধানত শ্রেণীকরণ দুই রকম, প্রাকৃতিক, কৃত্রিম, এবং সার্বিক বিশ্লেষণে শ্রেণীকরণ 3 রকম, প্রাকৃতিক, কৃত্রিম এবং ক্রমিক শ্রেণীকরণ। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পড়লাম শ্রেণীকরণের ধারণা, শ্রেণীকরণের সংজ্ঞা, শ্রেণীকরণের প্রকারভেদ, শ্রেণীকরণের বৈশিষ্ট্য। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পাঠ অনুযায়ী প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণীকরণের তুলনা, পার্থক্য বা বৈসাদৃশ্য। প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণীকরণের যে ব্যাখ্যা আমরা করেছি সেটি যদি তোমরা ভালো করে খেয়াল করে থাকো, শিক্ষার্থীরা যদি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনে থাকো, তাহলে সেখানে তোমরা প্রাকৃতিক শ্রেণীকরণ এবং কৃত্রিম শ্রেণীকরণের যে বৈশিষ্ট্য রয়েছে, যে সংজ্ঞা রয়েছে, যে ব্যাখ্যা রয়েছে, ধারণা রয়েছে, তার থেকেই আমরা এর পার্থক্য তৈরি করতে পারব। তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি পার্থক্যটি আলোচনা করে দিচ্ছি। প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণীকরণের পার্থক্য, সাদৃশ্যগত পার্থক্য রয়েছে। প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে উদ্দেশ্যগত পার্থক্য রয়েছে। সাধারণ তথা সকলের উদ্দেশ্য পূরণ হয় এই রকম কাজ করে থাকে প্রাকৃতিক শ্রেণীকরণ, আর কৃত্রিম শ্রেণীকরণে করা হয় বিশেষ ব্যক্তির উদ্দেশ্য সাধনের জন্য। বিষয়বস্তুগত পার্থক্য রয়েছে প্রাকৃতিক এবং কৃত্রিম শ্রেণীকরণের ক্ষেত্রে। সেখানে দেখা যায় প্রাকৃতিক শ্রেণীকরণের বিষয়বস্তু প্রাকৃতিক হয়, আর কৃত্রিম শ্রেণীকরণের বিষয়বস্তু মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রাকৃতিক কৃত্রিম শ্রেণীকরণের পদ্ধতিগত পার্থক্য রয়েছে। প্রাকৃতিক শ্রেণীকরণের পদ্ধতি হচ্ছে বৈজ্ঞানিক, আর কৃত্রিম শ্রেণীকরণের পদ্ধতি হচ্ছে অবৈজ্ঞানিক বা লৌকিক। অবৈজ্ঞানিক বা লৌকিক। প্রাকৃতিক শ্রেণীকরণের প্রকৃতিগত পার্থক্য দেখা যায়, সেখানে সবসময় দেশ, কাল, পাত্রভেদে একই অবস্থা বিরাজ করতে থাকে। আর কৃত্রিম শ্রেণীকরণে সবসময় ব্যক্তির ইচ্ছা, মনোভাবের উপরে তার অবস্থা নির্ভর করে থাকে। শিক্ষার্থীরা, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণীকরণে আরো একরকম পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে তত্ত্বগত। প্রাকৃতিক শ্রেণীকরণের বিষয়বস্তু তাত্ত্বিক, আর কৃত্রিম শ্রেণীকরণের বিষয় হয় ব্যবহারিক বা প্রায়োগিক। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ শ্রেণীকরণের ধারণা, শ্রেণীকরণের প্রকারভেদ, প্রাকৃতিক কৃত্রিম শ্রেণীকরণের তুলনা শিখলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। এর সাথে সম্পর্কিত আমরা একটি উদ্দীপক নিয়ে আলোচনা করতে চাই। এর সাথে সম্পর্কিত একটি উদ্দীপক নিয়ে আমরা আলোচনা করতে চাই। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমি একটি উদ্দীপক এখানে উল্লেখ করছি।
দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 1 প্রাণী জগৎ, প্রাণী জগৎ, জলচর আর স্থলচর। দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 2 কলম, কলম, পাইলট কলম, পাইলট কলম, কাঠ, পেন্সিল। শিক্ষার্থীরা, এখানে আমি একটি উদ্দীপক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। আমরা এতক্ষণ যে পাঠ শিখলাম সেই পাঠের সাথে সম্পর্কিত একটি উদ্দীপক নিয়ে আমরা আলোচনা করছি। এখানে দৃশ্যকল্প 1-এ বলা আছে প্রাণী জগৎ, জলচর, স্থলচর। দৃশ্যকল্প 2-এ বলা আছে কলম, পাইলট কলম, কাঠ, পেন্সিল। আচ্ছা, আবার জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে শ্রেণীকরণ কি? অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে শ্রেণীকরণ স্মৃতিশক্তির সাথে সহায়ক কিভাবে ব্যাখ্যা করো। 3 নাম্বার প্রয়োগমূলক প্রশ্ন হচ্ছে দৃশ্যকল্প 1 কোন ধরনের শ্রেণীকরণ নির্দেশ করে। উচ্চতর দক্ষতার প্রশ্ন হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে দৃশ্যকল্প 1 ও 2 এর মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, শ্রেণীকরণ কি সেটা আমরা বলেছি, তারপরেও আমি বলে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো এবং বাসায় প্রত্যেকটা বইয়ের পিছনে, অধ্যায়ের পিছনে অনেক উদ্দীপক দেওয়া আছে, বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। তোমরা এগুলো মনোযোগ দিয়ে পড়বে, উদ্দীপকগুলি প্র্যাকটিস করবে, তাহলে ফাইনালে যে উদ্দীপক আসবে সেগুলো তোমাদেরকে উত্তর করতে সহজ হবে, সহজেই তোমরা উত্তর করতে পারবে। প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। সুতরাং এই কথাটা তোমাদের খেয়াল রাখতে হবে। আর প্রচুর সময় নষ্ট হয়ে গেছে, আর সময় নষ্ট করা যাবে না, যত পারো বেশি বেশি পড়বে। আচ্ছা, তাহলে শ্রেণীকরণ কি? এর উত্তরে আমরা বলতে পারি শ্রেণীকরণ একটি মানসিক পরখ বা প্রক্রিয়া, কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রাকৃতিক বা পদার্থিক জগতের বস্তু বা ঘটনাগুলিকে সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে বিন্যস্ত বা সজ্জিত করা মানসিক প্রক্রিয়াকে শ্রেণীকরণ বলা হয়। খ নম্বর অনুধাবনমূলক প্রশ্নটা ছিল শ্রেণীকরণ স্মৃতিশক্তির সহায়ক কিভাবে ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, এর উত্তর আমরা শ্রেণীকরণের ধারণায় পড়েছিলাম। সেখানে বলা ছিল শ্রেণীকরণের একটি কাজ হচ্ছে শ্রেণীকরণ এই বৈচিত্র্যময় রহস্যময় জগতের বস্তু ও ঘটনাসমূহকে পৃথক, আলাদা ও স্বতন্ত্রভাবে মনে রাখতে বা স্মৃতিতে সংরক্ষণ করতে সাহায্য করে। আমাদের প্রশ্নটি ছিল শ্রেণীকরণ স্মৃতিশক্তির সহায়ক কিভাবে ব্যাখ্যা করো। দেখো শিক্ষার্থীরা, শ্রেণীকরণ অসংখ্য ঘটনা বস্তুকে সংক্ষেপে, পৃথক, আলাদা ও স্বতন্ত্রভাবে স্মৃতিতে সংরক্ষণ করতে সাহায্য করে। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে পড়ে থাকা জগতের বৈচিত্র্যময় বিভিন্ন বস্তু ও ঘটনার সংখ্যা এত বেশি যে কোন প্রকার সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল পদ্ধতি ছাড়া এগুলোকে মনে রাখা অর্থাৎ স্মৃতিতে ধরে রাখা আদৌ সম্ভব নয়। কিন্তু শ্রেণীকরণ হলো সেই পদ্ধতি যার মাধ্যমে আমরা প্রকৃতির অসংখ্য বস্তু বা ঘটনাসমূহকে সুবিন্যস্ত করে নিতে পারি। ফলে সব ক্ষেত্রে বস্তুসমূহকে ভিন্ন ভিন্নভাবে মনে রাখার প্রয়োজন হয় না। ফলে শ্রেণীকরণ স্মৃতিশক্তির সহায়ক হয়। শিক্ষার্থীরা, গ নম্বর প্রশ্ন প্রয়োগমূলক প্রশ্নে বলা আছে দৃশ্যকল্প 1-এ কোন ধরনের শ্রেণীকরণ নির্দেশ করেছে ব্যাখ্যা করো। দেখো, আমাদের দৃশ্যকল্প 1 ছিল প্রাণী জগৎ, জলচর, স্থলচর। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ, যেটি আমরা প্রাকৃতিক শ্রেণীকরণের ব্যাখ্যা আমরা পড়েছি। সুতরাং আমরা জানি প্রাকৃতিক শ্রেণীকরণ কি, কাকে বলে, উদাহরণ সবই আমরা জানি। প্রাকৃতিক শ্রেণীকরণের ব্যাখ্যাটি এখানে ব্যাখ্যা করলেই তোমার উত্তর হয়ে যাবে। তারপরে ঘ নাম্বার উচ্চতর দক্ষতায় রয়েছে দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প 2 এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
শিক্ষার্থীরা, দৃশ্যকল্প 1 হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ, আর দৃশ্যকল্প 2 হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, দৃশ্যকল্প 2 হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। কাজে প্রাকৃতিক এবং কৃত্রিম শ্রেণীকরণের পার্থক্য আমরা পড়েছি, সেই পার্থক্যটি এখানে উল্লেখ করলে তোমার উত্তর হয়ে যাবে। শিক্ষার্থীরা, তোমরা পড়াশোনা করবে। অনেক সময় আমাদের নষ্ট হয়ে গেছে, জীবন থেকে অনেক সময় চলে গেছে, যেই সময় আর ফিরে আসবে না। বলা হয়ে থাকে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। প্রতিনিয়ত নতুন সময়, নতুন স্রোত আমাদের জীবনে যোগ হচ্ছে। সুতরাং আর সময় নষ্ট করবে না, অনেক সময় নষ্ট হয়ে গেছে। আশা করি খুব দ্রুত তোমাদের সাথে আমাদের সশরীরে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুন্দর থাকো। তোমাদের ভালো, সুন্দর, উন্নত জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।